গুড মর্নিং, সুপ্রভাত। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের এনএসএস বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো সকলেই যে আমরা এখন এক মহামারী পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। তো তোমাদের সবসময় মনে রাখতে হবে যে তোমরা যতটা সম্ভব বাড়িতে থাকবে এবং বাড়ির বাইরে গেলে সব সময় মাস্ক পরবে। বাইরে থেকে এসে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, যাতে এই মহামারীকে আমরা খুব তাড়াতাড়ি রোধ করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা স্কুলে কলেজে যেতে পারি। এটাই তোমরা নিশ্চয়ই চাইছো, এখন আমরাও সবাই তাই চাই। তো আমাদের কলেজের পক্ষ থেকে একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে অনলাইনে এইভাবে তোমাদের কিছু বিষয়ের উপর পঠন পাঠন কিছু আলোচনা করার জন্য। আমি সেই দায়িত্বটা পেয়ে তো খুবই নিজেকে ভাগ্যবান মনে করছি। একটা খুব ভালো সুযোগ এটা। যাই হোক, তো তোমাদের পঠন পাঠনের ব্যাপারে এবার আসি। তোমরা ক্লাস 6-এ উঠেছ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়তো সেশন শুরু হয় তোমাদের। প্রায় 4-5 মাস হয়ে গেছে। যেহেতু 4-5 মাস হয়ে গেছে, সেহেতু আমি ধরে নিতে পারি তোমাদের বইয়ের অন্তত প্রথম দিকে 4-5টা অধ্যায় তোমাদের পড়া হয়েছে, বা পড়া যদি না হয়ে থাকে তোমরা আস্তে আস্তে সেগুলো পড়বে। 2-1টা চ্যাপ্টার নিশ্চয়ই পড়া হয়েছে। যাই হোক, তো আজকে আমি তোমাদের একেবারে ষষ্ঠ চ্যাপ্টার থেকে শুরু করব। ক্লাস 6-এর ষষ্ঠ চ্যাপ্টার থেকে শুরু করব। আচ্ছা, আমি তার আগে আমার স্ক্রিনটা প্রেজেন্ট করে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তোমাদের ষষ্ঠ চ্যাপ্টারের যে নাম সেটা হচ্ছে বল ও শক্তির প্রাথমিক ধারণা। আচ্ছা, এখানে বল মানে খেলার বল নয়, বুঝতেই পারছো। এখানে বল মানে হচ্ছে আমরা কাউকে ঠেলা মারার সময় বা টানার সময়, কাউকে ঘুষি মারার সময় যে বল প্রয়োগ করি সেই বলের কথা বলা হয়েছে। এই বলের কথা বলা হয়েছে। তো এই খুবই সাধারণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ জানা, সবার জানা দরকার এই জিনিসগুলো, খুবই সাধারণ জিনিস এগুলো। প্রথমে আমরা স্থিতি ও গতি থেকে শুরু করব। আচ্ছা দেখো, একটা ফুটবল তোমরা দেখতে পাচ্ছ, একটা ফুটবল দাঁড়িয়ে রয়েছে, ফুটবল রয়েছে আর নিচে রয়েছে একটা বক্স। স্থিতি ও গতি নাম শুনেই বুঝতে পারছি, এবং এই ব্যাপারটার সঙ্গে আমাদের সাধারণ প্রতিদিনকার দৈনন্দিন জীবনে এই সমস্ত ঘটনা দেখতে পাই। তো সেই সমস্ত ঘটনা থেকে স্থিতি গতি এই সম্বন্ধে একটা ধারণা আমাদের রয়েছে। কিরকম ধারণা? না, যে বস্তু স্থির থাকে সেই বস্তু, কিছু বস্তু আছে যারা স্থির থাকে, সেগুলো হচ্ছে স্থির বস্তু, তাদের স্থিতি অবস্থায় রয়েছে। আর কিছু কিছু বস্তু যারা গতি অবস্থায় রয়েছে, যারা গতিশীল। যেমন ধরো, তোমাদের চারপাশে তোমরা যা কিছু দেখো, এখনই ভাবো না, তোমার চারপাশে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, তার মধ্যে কিছু জিনিস তোমার ঘরে টেবিল, চেয়ার, মোবাইল, সব কিছু, বই খাতা, সব কিছু স্থির অবস্থায় রয়েছে। দেখো তোমার মাথার উপরে ফ্যান, সেটা বনবন করে ঘুরছে, সেটা গতিশীল অবস্থায় রয়েছে। তুমি এই জানলা দিয়ে বাইরে দেখো, বাইরে কি দেখতে পাবে? গাছপালা, বাড়ি ঘর, রাস্তা, তো সব স্থির অবস্থায় রয়েছে। রাস্তা দিয়ে যেসব গাড়ি ছুটছে বা মানুষ হেঁটে যাচ্ছে, তারা সব গতিশীল অবস্থায় রয়েছে। সুতরাং স্থিতি গতি এই ব্যাপারটা নিয়ে তোমাদের বেশি বলার প্রয়োজন নেই। তোমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে ভালোভাবে স্থিতি গতি ব্যাপারগুলো সম্বন্ধে জানো তুমি। এবার দেখো, এই বলটা স্থির অবস্থায় রয়েছে। ধরো তুমি খুব দৌড়ে ফুটবল খেলছো, দৌড়ে এসে কি করবে? জোরে শট মারবে, জোরে কিক মারবে বলটাকে। তাহলে কি হবে? বলটা উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়বে। খুব জোরে মারলে খুব দূরে গিয়ে পড়বে। বলটা স্থির অবস্থায় ছিল, বলটাকে তুমি ঠেললে বা মারলে, বলটা গতিশীল অবস্থায় পৌঁছালো।
তারপর আবার গিয়ে অবশ্য স্থির হলো। যাই হোক, এবার দেখো এই যে তীরটা দেখতে পাচ্ছ, তুমি ভাবো বলটাকে ঠিক এই দিকেই মেরেছিলে, তাই জন্য বলটা এই দিকে গেছে। যদি কোনো অন্যদিকে মারতে তাহলে অন্যদিকে যেত। তেমনই এই বক্সটাকে ভাবো তুমি এই দিক থেকে ঠেলছো, বক্স কি হবে, একটু এগিয়ে যাবে। তো এই স্থির অবস্থায় গতিশীল অবস্থায় তুমি কোনো বস্তুকে নিয়ে যেতে পারছো সহজেই। তেমনই গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থাতেও তুমি নিয়ে আসতে পারো। যেমন ধরো তুমি সাইকেল করে স্কুল যাচ্ছ যখন, তখন রাস্তায় খুব জোরে হয়তো সাইকেল চালালে, তারপর স্কুলের কাছে এসে ব্রেক কষে থামলে। তুমি যে ব্রেকটা কষলে তার মানে কি, তুমি নিজে থেকে কিছু একটা করছো, তার কারণেই তুমি তোমার গতিশীল অবস্থা থেকে আবার তুমি স্থির অবস্থায় ফিরতে পারছো। অর্থাৎ স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় কোনো বস্তু এমনি স্থির থেকে গতিশীল অবস্থায় যায় না, বা এমনি গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আসে না। তার জন্য আমার কি করতে হয়, ঠেলতে হয়, টানতে হয়, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলছি বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যেতে এবং গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় যেতে তোমাকে বল প্রয়োগ করতে হবে। যদি বল প্রয়োগ না করো কি হবে, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীলই থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে যখন তোমরা উঠবে তখন হয়তো নিউটন নামে একজন বিজ্ঞানীর নাম নিশ্চয়ই শুনেছেন, স্যার আইজাক নিউটন। তো তার 3টে গতিসূত্র আছে। তার মধ্যে প্রথম সূত্রটা এটাই, আর কিছুই না। প্রথম সূত্রটা এটাই যে স্থির বস্তুকে বল প্রয়োগ না করলে সেটা স্থিরই থাকে, আর বল প্রয়োগ করলে সেটা গতিশীল অবস্থায় পৌঁছে যায়। ঠিক আছে, বল বা ফোর্স এই সম্বন্ধে আমাদের একটা ধারণা হলো মোটামুটি। দেখো কোনো স্থির বস্তুকে সচল করতে এবং কোনো সচল বস্তুকে স্থির অবস্থায় আনতে বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে, বল যেহেতু তুমি ধরো কাউকে ঠেললে বা কোনো কিছু তুলে আনলে, কোনো কিছু বাক্স তুলে আনলে বা কোনো কিছু বাক্স টাক্স ঠেললে, তো তুমি যে বল প্রয়োগ করলে, এই কতটা বল প্রয়োগ করলে মাপা যায়, নিশ্চয়ই এটা মাপা যায়। তুমি এই মুহূর্তে না জানলে পরে জানবে যে হ্যাঁ মাপা যায়। এবং মাপা যখন যায় তখন এটা একটা রাশি নিশ্চয়ই, এবং বল হলো একটি লব্ধ রাশি। জাস্ট ঠিক এই আগের অধ্যায়তেই তোমরা পরিমাপ, রাশি এই সম্বন্ধে জেনেছ, তোমাদের কিছু ধারণা হয়েছে এই সম্বন্ধে। বল একটি লব্ধ রাশি। তো যেহেতু তোমরা ঠিক এর আগের অধ্যায়ে পড়েছো, তাই আমি আর সেই বিস্তারিত আলোচনায়, সেই সবের পরিমাপ, রাশির বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। বল একটি লব্ধ রাশি। এবার বল যে পরিমাপ করব তার তো একক দরকার। আমরা জানি যে কোনো ভৌত রাশি পরিমাপ করার জন্য একক দরকার। যেমন ভর মাপার জন্য একক দরকার গ্রাম, কিলোগ্রাম। ছোট ভর মাপার জন্য আমরা গ্রাম ইউজ করি, গ্রাম ব্যবহার করি। বড় ভর যেন চাল গমের বস্তা, বড় ভর যাদের তাদের পরিমাপ করার জন্য একক ব্যবহার করি। কি ব্যবহার করি? কিলোগ্রাম ব্যবহার করি। তেমনি ধরো আয়তন মাপার জন্য আমরা কি ব্যবহার করি? লিটার একক ব্যবহার করি, মিলিলিটার একক ব্যবহার করি। জল বলি 1 লিটারে একটা জলের বোতল দিন, বলি তো আমরা সচরাচর। বলি না তো 1 কেজি জলে বোতল দিন। তো সুতরাং বুঝতে পারছো যে কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এককটা যদি ঠিকঠাক না বলো তাহলে পরিমাপের অর্থটাই অন্যরকম যেন হয়ে যায়। তো বল পরিমাপের এরকম একক আছে, নিউটন সেই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতি ডাইন। এই পদ্ধতিগুলো সম্বন্ধে তোমরা আগের অধ্যায়ে জেনেছ। নিউটন এবং ডাইন, এই যে কিছুক্ষণ আগে একজন বিজ্ঞানীর নাম বললাম নিউটন, তার নাম থেকে এসে এই বলের একক নিউটন। এবার তুমি বিভিন্নভাবে বল পরিমাপ করার বিভিন্ন যন্ত্র আছে, সেভাবে তুমি দেখতে পারো 1 নিউটন কি 2 নিউটন,
বল পরিমাপ করতে পারো বিভিন্নভাবে। এবার তার একক হলো এইগুলো হলো। তো দেখো এবার আমরা এতক্ষণ দেখলাম যা মোটামুটি যে বল প্রয়োগ করে কাউকে আমি ঠেলে সরাচ্ছি, কাউকে উড়িয়ে দিচ্ছি, বল প্রয়োগ করে দিচ্ছি। তো তো যখন ঠেলেই সরাচ্ছি বা পা দিয়ে ফুটবলটাকে মেরে উড়িয়ে দিচ্ছি বা ব্যাটে করে বলটা মেরে বাউন্ডারি বাইরে ফাটাচ্ছি, অর্থাৎ তুমি যখন কারোর উপর বল প্রয়োগ করবে, কোনো কিছুকে বল প্রয়োগ করবে, তখন তুমি সেটার সংস্পর্শে যাচ্ছ, অর্থাৎ সেটাকে সেটাকে ছুঁতে হচ্ছে তোমাকে, ঠিক আছে, সেটাই ছুঁতে হচ্ছে। এবার তুমি তো সুপার হিউম্যান না, ধরো সুপার হিউম্যান বিভিন্ন স্পাইডারম্যান টাইডারম্যান এই ধরনের মুভিতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে না ছুঁয়ে হয়তো এরকম দূর থেকে হাতে করে এরকম ভাবে কিছু একটা করছে যাতে অন্য একজন সরে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এরকম হয়, ম্যাজিক মনে হয় তোমাদের কাছে। আমাদের প্রকৃতিতে বাস্তবে বাস্তবে এরকম ঘটনা ঘটে, না ছুঁয়েও, কাছাকাছি না গিয়েও, খুব কাছে না গিয়েও আমরা কিন্তু বল প্রয়োগ করতে পারি। যেমন ধরো চুম্বক, এটা ধরো একটা চুম্বক, ঠিক আছে, এটা একটা চুম্বক। এবার তোমরা স্পিকারে গোল ছোট ছোট কালো রঙের চুম্বক এর সঙ্গে হয়তো পরিচিত। আমি এখানে একটা লম্বা আকৃতির চুম্বক নিয়েছি, লম্বা চৌকো আকৃতির চুম্বক নিয়েছি। এবার দেখো চুম্বকটা এই পেরেকগুলোর একটু কাছে নিয়ে যায়, কি হবে, সঙ্গে সঙ্গে পেরেকগুলো চুম্বকের দিকে চলে আসবে। তোমরা এই অভিজ্ঞতাটা তোমাদের সবার আছে, তোমরা সবাই বহুবার বহুভাবে এই জিনিসটাকে দেখেছো, অনুভব করেছো, তোমাদের খুব চেনা পরিচিত ঘটনা। এখানে যেটা হচ্ছে, পেরেকগুলো দেখো স্থির ছিল, সেটা চুম্বকটা কাছে নিয়ে যায়, পেরেকগুলো গতিশীল অবস্থায় এলো, অর্থাৎ পেরেকগুলো স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় পরিবর্তন হলো। এটা কিভাবে হলো, নিশ্চয়ই কেউ বল প্রয়োগ করেছে। এখানে কেউ বল প্রয়োগের চুম্বকটা কিভাবে বল প্রয়োগ করেছে, কিভাবে টানলো, সেটা আরো জটিল ব্যাপার বা সহজ ব্যাপার, যাই হোক সেটা অন্য ব্যাপার। কিন্তু বল প্রয়োগ করছে, না ছুঁয়েও বল প্রয়োগ করছে, তো স্পর্শ ছাড়াও প্রয়োগ করা যায়। এটাই হচ্ছে স্পর্শহীন বল। এই ধরনের বলকে আমরা বলবো স্পর্শহীন বল। তো স্পর্শহীন বল এই ধরনের কি আরো বল আছে? আরো কি এই শুধু চুম্বকই লোহাকে আকর্ষণ করে, এটা কি একমাত্র স্পর্শহীন বল? আর কি ধরনের স্পর্শহীন বল হতে পারে? হ্যাঁ, হতে পারে মহাকর্ষ বল একটা স্পর্শহীন বল, তড়িৎচুম্বকীয় বল একটা স্পর্শহীন বল। দেখো আমাদের প্রকৃতিতে মোটামুটি 4 রকমের শক্তি আছে, বিভিন্ন 4টে আলাদা আলাদা শক্তি আছে। সেগুলো কি কি না, মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, নিউক্লিয় বল এবং উইক ফোর্স বা দুর্বল বল। তো প্রথম যে দুটো মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, এই দুটো বল সম্পর্কে তোমার যদি একটু ধারণা হয়, তোমরা দেখতে পাবে যে আমাদের চারপাশে যাবতীয় যা কিছু সবকিছু কিন্তু এই দুটো বলের প্রভাবেই হয়, যাবতীয় যা কিছু। এই যে ধরো, দেখো এটা ধরো, এটা কি একটা আপেল গাছ মনে হচ্ছে, তাই না? তোমরা আপেল গাছ দেখেছো? কেউ 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 দেখেছো হয়তো, সবাই হয়তো দেখোনি। আমাদের পশ্চিমবঙ্গে এখানে তো খুব একটা আপেল চাষ এরকম হয় না। যাই হোক, তোমরা আম গাছ নিশ্চয়ই দেখেছো, এখন তো নিশ্চয়ই দেখবে তোমাদের বাড়ি আশেপাশে, গ্রামের দিকে যাদের বাড়ি তারা নিশ্চয়ই দেখতে পাবে প্রচুর আম গাছ তাদের বাড়ির আশেপাশে রয়েছে। তো তুমি ভাবো যে আম গাছের কাছে যখন তুমি যাও, তুমি যখন দেখো গাছ থেকে আম পড়তে নিশ্চয়ই দেখেছো বেশ কয়েকবার, ঝড়ের সময় বা অন্যান্য সময়। তখন কি হয়, আমটা গাছ থেকে মাটিতে পড়ে, কখনো দেখেছো? আমটা গাছ থেকে খসে উড়ে 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 চলে গেল, এরকম তো হয় না, উড়ে যায় না, বা আমরাও উঠতে পারি না ইচ্ছে করলে। যদি কোনো বস্তুকে আমি সাধারণ অবস্থায় ছেড়ে দিই, সেটা নিচের দিকে পড়বে। তো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা এটা সহজে মানে বুঝতে পারি যে প্রত্যেকটা বস্তুরই একটা নিচের দিকে পড়ার একটা প্রবণতা আছে।
এই নিচের দিকে পড়ার প্রবণতা মানে কি, যদি আমি এইখানে চাই যে আমি এই রুমালটাকে এইখানে স্থির অবস্থা রাখবো, সেটা কি সম্ভব হবে? হবে না। তার মানে কি, স্থির অবস্থা থেকে যখন রুমালটা গতিশীল অবস্থায় নামছে, নিচের দিকে পড়ছে, কেউ না কেউ কিছু না কিছু বল প্রয়োগ করছে। সেটা কি বল? সেটাই হচ্ছে মহাকর্ষ বল, পৃথিবীর মহাকর্ষ বল। মানে পৃথিবী তার ভর এত থাকার জন্যে, আমাদেরও কিছু কিছু ভর থাকার জন্যে নিজের দিকে, তার নিজের কেন্দ্রের দিকে আমাদের সকলকে আকর্ষণ করে। এটা হচ্ছে মহাকর্ষ বল। এটা কিন্তু দেখো স্পর্শহীন বল। আর বাদ বাকি আরও অনেক উদাহরণ আছে, কিন্তু অনেক অনেক উদাহরণ পাবে তুমি স্পর্শহীন বলে, কিন্তু সবগুলোই যে তুমি যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেখবে, সেই বলগুলো এই দুটো বলের মধ্যেই পড়ছে। এই দুটো বলেরই বিভিন্ন বিভিন্নভাবে প্রকাশ আর কি, মহাকর্ষ বলে, তড়িৎচুম্বকীয় বলে। আচ্ছা, এই পাতাটা নিশ্চয়ই খুব চেনা লাগছে। এই পাতাটা একদম তোমাদের বই থেকে তুলে নেওয়া। বলের প্রভাব, এখানে বলের প্রভাব নিয়ে একটু আলোচনা করা আছে। যে আমরা এতক্ষণ দেখছিলাম যে বল প্রয়োগ করে বস্তুকে স্থানচ্যুত করছি, কিন্তু এখানে একটা দেখো বলের একটা আর এক রকম প্রভাবের কথা বলছে। এই যে রবারের ব্যান্ড দু হাত দিয়ে টেনেছে, রবারের গার্ডার ধরো খুব ছোট হয় দেখতে, টানলে বড় হয়ে যায়। একটা স্পঞ্জ দেখতে হয়তো বড়, হাতে মুঠোয় চাপলে ছোট করা যায়। স্প্রিংটাকে চাপলে ছোট করা যায়, টেনে বড় করা যায়। তো এই সবগুলো কি করছি, আমরা বল প্রয়োগ করছি, এবং বল প্রয়োগ ফলে কি হচ্ছে, বস্তুর স্থান পরিবর্তন হচ্ছে না, বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে। তাহলে বল প্রয়োগ করলে শুধু যে বস্তুর স্থান পরিবর্তন হবে তা নয়, স্থান পরিবর্তন হতে পারে, আবার আকার আকৃতি পরিবর্তন হতে পারে, আবার কিছু নাও হতে পারে। যেমন ধরো এই দেয়ালটাকে আমি যদি ঠেলি, এই দেয়ালটার স্থানও পরিবর্তন হবে না, আকার আকৃতির পরিবর্তন হবে না, কিছুই হবে না। কারণ এই দেয়ালটাকে ঠেলা আমার যথেষ্ট শক্তি আমার নেই। একটু বুলডোজার দিয়ে যদি দেয়ালটাকে ঠেলতাম, তাহলে দেয়ালটা স্মরণ ঘটতো, আকার আকৃতি পরিবর্তন হতো, স্থানও পরিবর্তন হতো, ভেঙে পড়ে যেত। তাহলে আমরা কি দেখছি যে বল প্রয়োগ করে আমরা তাহলে দুটো জিনিস করতে পারি। আচ্ছা, এরপরে আমরা শক্তিতে আসবো। আচ্ছা, এই পর্যন্ত যা পড়ালাম দেখো খুবই সাধারণ পড়েছি, কেমন খুবই সাধারণ বিষয়গুলো শুধু তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা একটু জানো, সবই জানো, শুধু তোমাদেরকে বলছি যে এইভাবে তুমি জিনিসগুলোকে ভাবো। দেখো তোমাদের আমি যেভাবে দেখালাম তোমাদের গল্প, ঠিক সেইভাবেই তোমাদের বইয়ে রয়েছে। স্থিতিগতি প্রথমে রয়েছে, তারপর বলের প্রভাব, শক্তি, এইভাবেই রয়েছে তোমাদের বইয়ে। তোমরা কিন্তু ক্লাসটা করার পর অবশ্যই এর পরের ক্লাসটা সামনের সপ্তাহে, এক সপ্তাহ পর অবশ্যই বইগুলো খুলবে এবং যতদূর সম্ভব তোমরা পড়বে। বইটা পড়বে এবং এই ভিডিওটা দেখলে তোমাদের আরও ব্যাপারটার মধ্যে প্রবেশ করতে সুবিধা হবে। আর তারপরেও কিছু প্রশ্ন তোমাদের থাকবে, প্রশ্ন মনে জাগবে যখন, তখনই বুঝবে যে তুমি ব্যাপারটার মধ্যে প্রবেশ করছো। প্রশ্ন আমি চাই প্রত্যেকেই যারা দেখছো তারা অবশ্যই প্রশ্ন করবে। তোমরা চ্যাট বক্সে প্রশ্ন লিখে পাঠাতে পারো, একটা ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে তোমরা তোমাদের প্রশ্নটা ভিডিও আকারে পাঠাতে পারো, বা অডিও আকারে পাঠাতে পারো, শুধু অডিও পাঠাতে পারো, ছবি পাঠাতে পারো, লিখে পাঠাতে পারো, যেভাবে হোক তোমরা, আমি চাই যে প্রত্যেকেই তোমরা কিছু না কিছু প্রশ্ন করো। প্রশ্ন করছো জানবে যে তুমি ব্যাপারটার মধ্যে কিছুটা হলেও প্রবেশ করছো। ঠিক আছে, একদম কোনো সংকোচ করবে না। তোমাদের স্কুলের স্যারেদের তোমরা যেভাবে প্রশ্ন করো সেভাবেই তুমি এখানে প্রশ্ন করতে পারো। তো এবারে আমরা চলে যাবে শক্তির ধারণা ও প্রকারভেদ। দেখো দেখো আমরা এতক্ষণ বল প্রয়োগ করে বলছিলাম যে দুটো জিনিস করতে পারি আমরা। এই বাক্সটাকে, একটা বাক্স রয়েছে, এখানে একটা স্প্রিং রয়েছে, দু হাত দিয়ে বল প্রয়োগ করছি, এইখানে এই বাক্সটা হয়তো ঠেলছি একদিকে দিয়ে। একটু বল প্রয়োগ করলে বাক্সটা কি হচ্ছে, স্থান পরিবর্তন হতে পারে, যেটাকে বিজ্ঞানের একটা
এই জন্য একটা অন্যরকম টার্ম আছে, অন্যরকম শব্দ আছে, স্মরণ বলছি যেটা স্মরণ, খুবই সাধারণ ব্যাপার, কিন্তু সমস্ত রকম যে স্থান পরিবর্তন যে স্মরণ তা নয়। স্মরণের কিছু বিশেষ বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে, বিশেষ কিছু ধর্ম রয়েছে, যেটা সেই সব ক্ষেত্রেই আমরা সেই সব স্থান পরিবর্তনকেই স্মরণ বলবো। ঠিক আছে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আমরা শুধু এইটুকু জানলে হবে যে বল প্রয়োগ করে স্থান পরিবর্তন করতে পারি, আর একটা যেটা আকার পরিবর্তন করতে পারি। এতক্ষণ ধরে এই জিনিসটা বারবার বারবার আমরা শুনছিলাম। তো শুধু যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করা যা হলো, শুধু বল প্রয়োগ করলেই কিন্তু কার্য হচ্ছে না, কার্য করা হয় না। বল প্রয়োগ করার ফলে স্থান পরিবর্তন হলে বা আকার আকৃতি পরিবর্তন হলে, অর্থাৎ বল প্রয়োগ যে করবো আমি, করার পরে যদি কিছু আমি ফলাফল পাই, কিছু এফেক্ট পাই, তখন আমি বলবো যে হ্যাঁ কিছু কার্য হয়েছে, অর্থাৎ কিছু কাজ হয়েছে। ধরো আমি বলি না অনেক সময় যে কাজের কাজ তো কিছুই হলো না, তো সেরকম বল প্রয়োগ করে যদি কোনো স্থান পরিবর্তন না ঘটে, ধরো সুটকেসটা এত ভারী তুমি প্রচন্ড জোরে ঠেলেও ওটাকে সরাতে পারলে না, একটুও সরাতে পারলে না, সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো কার্য করলে না, যতই করে তুমি বল প্রয়োগ করো না কেন, তুমি কোনো কার্য করলে না। আবার হয়তো একটা সামান্য একটা ছোট বলকে তুমি খুব অল্প বল প্রয়োগ করে অনেক দূর ঠেলে দিতে পারলে, সেক্ষেত্রে কিন্তু তুমি বেশ অনেকটা কার্য করলে। তো কার্যের ধারণাটা এরকম, যে বল প্রয়োগ করার পরে যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তন, বল প্রয়োগ এবং সেই পরিবর্তন, এই গোটা ব্যাপারটাকে মিলিয়ে হচ্ছে কার্য। বল প্রয়োগে পরিবর্তন হবে, তবে হবে কার্য। ঠিক আছে, এবার দেখো মানে সাধারণ অভিজ্ঞতা থেকে দেখো, ধরো তোমাদের ক্লাসে একটা ছেলে আছে গণেশ, তোমার একটা বন্ধুর নাম গণেশ, সে বেশ স্বাস্থ্যবান, মোটা সোটা, ঠিক আছে। আরেকজন আছে সুরেশ, সে ধরো খুব রোগা, একদম একদম খুব রোগা, চিমটে মতো। এবার দেখো গণেশ আর সুরেশ যদি মারপিট করে, কি হবে? কে জিতবে? কে জিতবে? সবাই জানি গণেশই জিতবে। আর বলেই থাকি গণেশের শক্তি বেশি, গণেশ জিতবে, গণেশের শক্তি বেশি তাই গণেশ জিতবে। এবার দেখো গণেশের শক্তি বেশি, কেন বেশি বলছি, গণেশ কেন বেশি বলছি? এবার দেখো যে মোটা, তার কাজ করার ক্ষমতা বেশি, যে সুরেশ যে রোগা, তার কাজ করার ক্ষমতা কম, তার জন্য তার শক্তিও কম, তার শক্তি কম বলেই তার কাজ করার ক্ষমতা কম। ধরো গণেশ, সুরেশ ধরো সুরেশ ধরো 5 মিনিট দৌড়ে আর দৌড়াতে পারলো না, গণেশ সেখানে 10 মিনিট দৌড়াতে পারলো, গণেশের শক্তি বেশি তাই গণেশ বেশি দৌড়াতে পারলো। এবার এই মারপিট করাতে যে শক্তিটা লাগে সেটা হচ্ছে পেশি শক্তি। তো এই পেশি শক্তিটা আসে কিন্তু আমরা যে খাবার দাবার খাই এই সমস্ত থেকেই আসে। খাবার দাবার যে বেশি খায়, যে বেশি নিউট্রিশন যুক্ত খাবার খায়, পুষ্টিযুক্ত খাবার খায়, সে বেশি স্বাস্থ্যবান হবে, তার বেশি শক্তি হবে, তার কার্য করার ক্ষমতা বাড়বে, সাধারণ ব্যাপার। তো এটাই বিজ্ঞানে, এটাকেই বলছি আমরা শক্তি। বিজ্ঞানের ভাষাতে সেরকম কাজ করার যে সামর্থ্য, বিজ্ঞানের ভাষাতে আমরা বলছি কাজ করার যে সামর্থ্য, তাকে বলি শক্তি। এবার এই যে শক্তি, শক্তির বিভিন্ন রকম প্রয়োগ আমরা সারা দিন, সারা চারিদিকে দেখতে পাই। এই যে এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আলো, আলো জ্বলছে বলে, আমার আলো জ্বলছে বলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, অন্ধকার দেখতে পাচ্ছ না। আলো শক্তি, তাপ শক্তি আছে বলে তোমরা খাবার দাবার ফুটিয়ে খেতে পারো, মাংস রান্না করে খেতে পারো। যান্ত্রিক শক্তি আছে বলে তোমার গাড়িতে করে ঘুরতে পারো, সাইকেলে করে ঘুরতে পারো। সুতরাং কার্য করার সামর্থ্যটাই হলো শক্তি। এবার শক্তিটা বিভিন্ন সোর্সে, বিভিন্ন সোর্স থেকে আমরা শক্তি পেতে পারি। আর কিভাবে শক্তি পেতে পারি বা শক্তিটা কিভাবে ব্যবহার করছি তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম এই শক্তির কথা আমরা দেখব, বিভিন্ন রকম শক্তির কথা আমরা জানি। তো এবার দেখো আরো কিছু শক্তির
নিয়ে শক্তি যে কি কেন সেটা নিয়ে আমরা একটু অগ্রসর হই। আচ্ছা দেখো, একটা খুব সুন্দর এক্সাম্পল তোমাদের বই থেকে তুলে নেওয়া একদম, যে একটা কলসির উপর, মাটির কলসির উপর একটা পাথর যখন আস্তে করে রাখছে তখন কলসিটা অক্ষত থাকছে, অথচ যখন আমি পাথরটা দূর থেকে ছুঁড়বো, একটু জোরে যদি ছুঁড়ি, পাথরটা কলসিতে লাগার পর কলসিটা ভেঙে যায়। অর্থাৎ দেখো এক্ষেত্রে কীভাবে হচ্ছে ব্যাপারটা, যখন পাথরটা স্থির রয়েছে তার মধ্যে কোনো গতিশক্তি নেই বা স্মৃতিশক্তি খুব কম রয়েছে, যদি পাথর যখন আমি ছুঁড়ছি তখন কী হচ্ছে, পাথরের মধ্যে একটা গতিশক্তির সৃষ্টি হচ্ছে। সেই গতিশক্তির জন্য পাথরটাও গতিশক্তি সৃষ্টি হচ্ছে, মানে পাথরটা শক্তিশালী এক্ষেত্রে। তাই সেই শক্তির পাথরটা যখন ওই মাটির কলসি গায়ে ধাক্কা মারছে, মাটির কলসিটা ভেঙে যাচ্ছে। এই গেল আমাদের গতিশক্তির কথা। এরপর আরেকটা উদাহরণ ধরো, এই যে জস এসছে, খুব জোর ঝড় হয়, সেক্ষেত্রে যাদের কাঁচা বাড়ি বা পাকা বাড়ির মাথায় অ্যাডভেস্টার বা এই জাতীয় কিছু, তাদের এই ঘটনাটা খুবই পরিচিত। অনেক সময় হয়, আমফানেও গতবার হয়েছে অনেকের বাড়িতে, প্রচণ্ড ঝড়ের যে শক্তি, মানে কত শক্তি ভাবো, যে একটা এক বড় অ্যাডভেস্টার তুমি হয়তো 4-5 মিনিট তুলতে পারবে না তোমরা, সেটাকে বাতাসের এত শক্তি যে তাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তার পরিচয় তোমরা বড় বড় ঝড় হয় তখনই বুঝতে পারো। আর একটা উদাহরণ এখানে জলে বালতি উদাহরণ, বলছি বালতিটা যে আমি যদি এমনি ফেলে দিই জলটা, তাহলে বালির ওপর বা মাটির উপর, যদি বালির উপর ফেলি যদি, তাহলে কোনো গর্ত হয় না, কিন্তু একটু ওপর থেকে যদি ফেলি তাহলে একটু গর্ত হয়ে যায়। এটা হচ্ছে যখন বালতিটা তুলছি তখন তার মধ্যে একটা স্থিতিশক্তির সৃষ্টি হচ্ছে। যখন জলটা ফেলছি সেই জলটা সেই স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে পরিণত হচ্ছে, সেই গতি নিয়ে যখন পড়ছে সেই গতিশক্তির ফলে এভাবে বালতিটা একটু গর্ত হয়ে যাচ্ছে। এবার দেখো, মনে প্রশ্ন আসতেই পারে যে বালতিটা যখন তুলছি তখন বালতির মধ্যে গতিশক্তি কোত্থেকে আসছে, স্থিতিশক্তি কোত্থেকে আসছে। দেখো আমরা কি বলছিলাম এতক্ষণ ধরে, যে কাজ করার সামর্থ্য শক্তি। এবার আমরা যখন বালতিটা তুলছি, দেখো বালতিটা কিন্তু একটা প্রবণতা আছে, বা বালতি চলে প্রবণতা নিচের দিকে পড়া, যেহেতু অভিকর্ষতাকে টানছে, তার বিরুদ্ধে আমি বালতিটা তুলছি, অভিকর্ষের বিরুদ্ধে আমি কাজ করছি, আমি বল প্রয়োগ করে বালতিটা সরণ ঘটাচ্ছি। এই সরণ ঘটাবার জন্যে এটা কার্য করছি, কার্যের প্রভাবে বালতির মধ্যে শক্তি সঞ্চয় হচ্ছে, স্থিতিশক্তি। ঠিক আছে, ব্যাপারটা গেল স্থিতিশক্তি, গতিশক্তি। দেখো এটাও এক ধরনের স্থিতিশক্তি। এটা কি ধরনের স্থিতিশক্তি? এটাও একটা ইলাস্টিক স্থিতিশক্তি। এটা যে বস্তুর আকার আকৃতি পরিবর্তন যে করছে তার প্রভাবে, বস্তুর যে আকৃতি পরিবর্তন করেছে তার জন্যে কি তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, এবং তারপর সেই বলটাকে আরও দূরে ফেলে দিতে পারছে। ঠিক যেরকম স্প্রিংয়ের ক্ষেত্রে হয়, তারপরে উদাহরণটা হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংটা যখন চাপছি আমাদের স্থিতিশক্তি স্টোর হচ্ছে, সেই জমা হচ্ছে, ছেড়ে দিচ্ছে, সেই স্থিতিশক্তিটা রিলিজ করছে, আর হচ্ছে, আর রিলিজ করার ফলে বলটাকে ঠেলে ফেলে দিচ্ছে। এই গেল তোমার বিভিন্ন রকম শক্তি দিয়ে প্রদর্শন আমরা দেখতে পাই চারপাশে। মোটামুটি আমাদের আমাদের জীবনে যে ছোটোখাটো উদাহরণগুলো দেখতে পাই সেগুলো একটু আলোচনা করা গেল। এরপর আমরা আসবো শক্তির রূপান্তর। খুব গুরুত্বপূর্ণ এটা, দেওয়া শেষ করবে এই ব্যাপারটা যখন, এই আর একটা দুটো স্লাইড যখন আমি শেষ করব তারপরেই বুঝতে পারবো যে এই ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। শক্তির রূপান্তর, তো আমি তো বললাম প্রথমে যে শক্তির উৎস অনুযায়ী বা কীভাবে কোথায় শক্তির ব্যবহার করছি, কীভাবে শক্তিটা ব্যবহার হচ্ছে, এই সব কিছুর উপর মোটমাট সব কিছু মিলিয়ে বিভিন্ন রকম শক্তিকে আমরা ভাগ করছি। যদিও সমস্ত কাজ করার সামর্থ্য শক্তি, সমস্ত যে কোনো রকম কাজ করার সামর্থ্য হলো শক্তি। এখানে
দেখো যান্ত্রিক শক্তি, অর্থাৎ যান্ত্রিক কাজ করার যে শক্তি, যন্ত্রের যে শক্তি, সেই যান্ত্রিক শক্তি বলতে পারি। তাপ শক্তি, আগুন জ্বালালে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ থেকে যখন জল ফুটে, মানে কি তাপের একটা শক্তি আছে, সেই শক্তি জলটা ফুটতে সাহায্য করছে। তাপ শক্তি, শব্দ শক্তি, শব্দের একটা শক্তি আছে। প্রচণ্ড জোরে শব্দ যদি হয় ঘরের মধ্যে, একটা বোমা ফাটে বা এই জাতীয় কোনো শব্দ, দেখবে অনেক সময় কাঁচের জানলা কানের জানলা ভেঙে পড়ে যায়। তো শব্দের নিশ্চয় একটা শক্তি রয়েছে, এই শক্তিটা রয়েছে যে কাঁচের গ্লাসে ভেঙে যেতে পারে, তাই এটা শব্দ শক্তি। তেমনই আলোক শক্তি, তড়িৎ শক্তি তো আমরা জানি, তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি সব কিছুই হতে পারে। চুম্বক শক্তি, এটা তো আমরা একটু আগে দেখেছি, চুম্বকের মধ্যে নিশ্চয়ই একটা কাজ করার শক্তি রয়েছে, তার জন্য সে প্রেরকগুলোকে আকর্ষণ করতে পারে। রাসায়নিক শক্তি, রাসায়নিক পদার্থ, অর্থাৎ ধরো বিভিন্ন এই যে ব্যাটারির মধ্যে কী থাকে, ব্যাটারির মধ্যে বিভিন্ন রাসায়নিক থাকে, সেই রাসায়নিকগুলো বিক্রিয়ার মাধ্যমে সেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি উৎপন্ন হয়, যেটা কাজ করে, তারপর আমরা কাজ করতে সমর্থ হই, তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। পারমাণবিক শক্তি কি? পরমাণু পদার্থে একদম ক্ষুদ্রতম যে অংশ, ক্ষুদ্রতম যে গঠন, ডালটনের যে পরমাণুবাদ, উনি বলেছিলেন যে প্রত্যেক জীবাণু পদার্থকে ভাঙতে খুব ক্ষুদ্রতম একটা জায়গায় জিনিস আমি পাবো, যেটা ভাঙা যায় না, সেটাই হচ্ছে পরমাণু। পরবর্তীকালে পরমাণুর ধারণা বদলেছে অনেকভাবে। যাই হোক, তো সেই ছোট ছোট পরমাণুগুলো, সেই পরমাণুগুলোর মধ্যেও শক্তি লুকিয়ে রয়েছে। যার পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে। তো সেখানে পরমাণু বিস্ফোরণের ফলে প্রচুর আলো, তাপ, বিভিন্ন রাসায়নিক রেডিয়েশন, এই সমস্ত কিছু ছড়িয়ে গেছিল। সে এক বিরাট কাণ্ড, প্রচুর মানুষ মারা গেছিল। তো নিশ্চয়ই এটা বুঝতে পারছি এটা কত বড় একটা ধ্বংসাত্মক শক্তি। তবে মানুষকে ভালো কাজেও লাগিয়েছে, পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায় আধুনিক দিনে। তো এই গেল, এখানে দেখো তুমি খুব ভালোভাবে দেখো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শক্তির কথা লেখা নেই। আমার তো মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি, এটা এখানে লেখা উচিত ছিল। সেটা হচ্ছে পেশি শক্তি। আমাদের যা কাজকর্ম আশেপাশে, বা তোমরা দেখে থাকবে, তোমরা যে কাউকে উশিস মারো, মারপিট টারপিট করো, নিশ্চয়ই করো, আমরাও করতাম, আমরাও করি, সবাই করে, প্রয়োজন পড়লে সবাই করতে হয়। তো তখন কিন্তু পেশি শক্তি কাজে লাগে। হ্যাঁ, কিন্তু পেশি শক্তি নিয়ে কিছু বলা নেই। সেই পেশি শক্তিটা কীভাবে আসে না, আমরা যা খাওয়া দাওয়া করি, বিভিন্ন খাওয়া দাওয়া করি, সেই খাবারের মধ্যেও কিন্তু এক প্রকার শক্তি সঞ্চয় থাকে, নিশ্চয়ই থাকে শক্তি সঞ্চয়, নাহলে আমরা শক্তিটা খাওয়ার পরে আমাদের শক্তি হয় কেন? কেন বলে মায়েরা যে খেলে শক্তি হবে? নিশ্চয়ই খাবারের মধ্যে কোনো না কোনো শক্তিটা লুকিয়ে থাকে, যেটা আমরা খাওয়ার পরে আমাদেরও পেশিতে সেই শক্তি আসে, না খেলে আমাদের পেশিতে সেই শক্তি আসে না, থাকে না। আচ্ছা, এই গল্পটা গেল। আচ্ছা দেখো, এটা দেখো একটা খেলনা গাড়ির মতো একটা গাড়ি নিয়ে এসছি। গাড়িটা কি জন্যই নিয়েছি, গাড়িটা কি চলে, যেহেতু গাড়িটা কিছু যন্ত্র, গাড়িটা চলে যখন, তো গাড়িটা গতিশক্তি পরিণত হয়। গাড়িটা চলে যখন, গাড়িটা তখন বলবো যে গাড়িটা গতিশক্তি আছে, যে গতিশক্তি কীভাবে আসে? যন্ত্র থেকে আসে, যান্ত্রিক শক্তি থেকে আসে। সেই যান্ত্রিক শক্তিটা কোথা থেকে আসে না, পেট্রোল, ডিজেল বা ইলেকট্রিক গাড়িতে ইলেকট্রিক ব্যাটারি, এইসব জিনিস সেই যান্ত্রিক শক্তিটা দেয়। তো এইগুলো কি, এই ইলেকট্রিক ব্যাটারি বলো কিংবা পেট্রোল, ডিজেল, এগুলোর মধ্যে রাসায়নিক শক্তি জমা হয়ে রয়েছে। তো এই রাসায়নিক শক্তিটা দহন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া আছে, বিভিন্নভাবে আমরা সেই রাসায়নিক শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারি। তারপর আবার যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি পরিণত করতে পারি, কারণ আমরা জানি তড়িৎ শক্তি থেকেই তারপর শব্দ ও আলোক শক্তি হয়। গাড়ির হর্ন, গাড়ির লাইট, এগুলো সব ইলেকট্রিসিটি থেকে আসছে, সেই ইলেকট্রিসিটি করতে আসছে সেই রাসায়নিক শক্তি থেকেই কিন্তু আসছে গাড়িতে। এরপরেও এই আলোক শক্তি দেখো, অনেকক্ষণ যখন আলো জ্বলে, বাড়িতেও দেখি অনেকক্ষণ যখন কোনো আলো জ্বলে থাকে, তার আশেপাশে হাত নিয়ে গেলে বুঝতে পারবে, তাপ অনুভব করবে, আলো শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। এখানে দেখো এই যে চেনটা আঁকলাম, চেনটা কিন্তু সব না, এই চেনটাই সমস্তটা না, এই চেনটা একটা
তোমাদের একটা উদাহরণ হিসেবে ধরতে পারো, এরকম শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে পরিবর্তন হয়, এরকম অজস্র 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 উদাহরণ তোমাদের চারপাশে রয়েছে। তোমরা প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বিশ্লেষণ করলে তোমরা এরকম অজস্র বিভিন্ন রকমের চেন তৈরি করতে পারবে। যেমন ধরো তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, আলোক শক্তি যেমন হচ্ছে, আবার আলোক শক্তি থেকেও তড়িৎ শক্তি করতে পারি আমি। তড়িৎ শক্তি থেকে যেমন আলোক শক্তি হয়ে তাপ শক্তি উৎপন্ন করছি, তড়িৎ শক্তি সরাসরি তাপ শক্তি উৎপন্ন করতে পারি। যেমন কি উদাহরণ, ইলেকট্রিক হিটার, গিজার, তড়িৎ শক্তি থেকে সরাসরি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। আবার তাপ শক্তি থেকেও তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। কীভাবে পারি? তাপ শক্তি খুব জল একটা ধরো তোমার গ্যাসে বা কাঠে আগুন টাগুন লাগিয়ে দিয়ে খুব বেশি তাপ উৎপন্ন করলে, সেই তাপ উৎপন্ন করে তুমি একটা জলের ট্যাঙ্কি বা ইয়েতে কিছু বসালে, জলটা গরম করলে, জল গরম করে জলে বাষ্প হলো, বাষ্প মানে বাষ্প শক্তি, বাষ্প শক্তিতে ইঞ্জিন চলে। তোমরা জানো বাষ্প ইঞ্জিন, জেমস ওয়ার্ড বাষ্প ইঞ্জিন তৈরি করে গেছিলেন। এবার সেই বাষ্পকে যদি তুমি একটা টারবাইনের মধ্যে একটা চাকার মধ্যে পাঠাই, অর্থাৎ সেই বাষ্পে, তো বাষ্প মানে তো খুব জোরে, জলীয় বাষ্পটা খুব স্পিডে যদি আমি কোনো একটা চাকার উপর ফেলতে পারি, সেই চাকাটা যদি ঘোরাতে পারি, সেই চাকাটা ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। তাপ শক্তি থেকে তাহলে আবার তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। তড়িৎ শক্তি থেকে আবার আমি যান্ত্রিক শক্তি উৎপন্ন করতে পারি, ইলেকট্রিক ভেহিকেলে ক্ষেত্রে যেটা হয়। সুতরাং এই বিভিন্ন রকম শক্তির যে নামগুলো দিয়েছি আমি, সেগুলো একে অপরের মধ্যে পারস্পরিকভাবে একটা থেকে একটা তৈরি করতে পারি, একটা বিনাশ করে একটা তৈরি করতে পারি। এইখান থেকে একটা ধারণা নিশ্চয়ই তোমাদের ধারণা হওয়া উচিত যে শক্তি কোনো শক্তি তৈরি করা, একদম শক্তি তৈরি করা বা শক্তি ধ্বংস করা যায় না। শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে শুধু রূপান্তরিত হয়। এই যে ব্যাপারটা, শক্তি উৎপন্ন করা যায় না নতুন করে বা ধ্বংস করা যায় না, এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আধুনিক পদার্থবিদ্যায় তুমি যে শাখাতেই যাও না কেন, যত বড় হবে ততই জানবে শক্তির নিত্যতা সূত্র, দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পদার্থবিদ্যার সব ক্ষেত্রেই এর প্রয়োগ তুমি দেখবে এবং জীবনের সমস্ত ক্ষেত্রেও তাই। তো শক্তির কোনো ধ্বংস নেই, উৎপন্ন নেই। এবার তুমি বলতে পারো আমি যে ব্যাটারি থেকে আমি যে এই যে বা তাপ থেকে আমি যে ইলেকট্রিসিটি তৈরি করছি, তৈরি করছো আমি, তুমি তৈরি করছো না, তুমি কিন্তু তাপ শক্তিটা নিয়ে সেটাকে তড়িৎ শক্তিতে পরিণত করছো। এই যে প্রসেসটা তুমি করতে পারো, তুমি তোমার বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন কিছু বা জিনিস সাহায্যে বিভিন্ন কলকবজের মাধ্যমে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি পরিণত করতে পারো, কিন্তু তুমি তৈরি করছো না, এটা শুধু রূপান্তর করতে পারো তুমি। এরপর একটা স্লাইড দেখে নিই, এনার্জি ট্রান্সফরমেশন। বিভিন্ন রকম এনার্জি ট্রান্সফরমেশন একটু উদাহরণ দিই, এই যে কেমিক্যাল থেকে মেকানিক্যাল, রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, কেমিক্যাল থেকে লাইট, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি, কেমিক্যাল থেকে মেকানিক্যাল, বা যে খাবার দাবার খাই, এগুলো অ্যাকচুয়ালি কি বিভিন্ন অণু পরমাণু গঠন, খুব জটিল গঠন, তো সেটা একটা রাসায়নিক জিনিস, সেখান থেকে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছি। যেটা পেশি শক্তি, সেটাও কিন্তু এক ধরনের যান্ত্রিক শক্তি, আলাদা করে আর পেশি শক্তির কথা বলেনি। ইলেকট্রিক্যাল থেকে হিট, তাপ উৎপন্ন করছি, তড়িৎ থেকে আলো উৎপন্ন করছি, আলো থেকে আবার কেমিক্যাল শক্তি উৎপন্ন করছি। দেখো আলো থেকে আবার কেমিক্যাল শক্তি উৎপন্ন করছি, এইটা কিন্তু উৎপন্ন করার ক্ষমতা একমাত্র এই পৃথিবীতে একটা শ্রেণীর মানুষেরই রয়েছে, একটা শ্রেণীর জীবেরই রয়েছে, সেটা হচ্ছে গাছ। গাছই একমাত্র পারে আলো থেকে, সূর্য আলোক থেকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে তাদের খাবারের মধ্যে বলো বা পাতার মধ্যে তাদের শরীরে আর কি জমা করতে পারে রাসায়নিক শক্তি হিসেবে, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি হিসেবে জমা করতে পারে। অর্থাৎ দেখো, তুমি যদি ভাবো যে কোনো একটা শক্তির মূল, সেখান থেকে সব শক্তি উৎপন্ন হচ্ছে, তা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটা শক্তি একটা থেকে আরেকটা এইভাবে একটা থেকে একটা পরিবর্তন করে যায়। দেখো এখানে কেমিক্যাল এনার্জি,
রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, সেখান থেকে গাড়ি চালাচ্ছি, কাইনেটিক এনার্জি হচ্ছে। আবার কেমিক্যাল এনার্জি থেকে সরাসরি কাইনেটিক এনার্জি করতে পারি। কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটি, তড়িৎ থেকে সাউন্ড, লাইট, আমাদের টিভি যে চলছে লাইট করতে পারি। মেকানিক্যাল এনার্জি করতে পারি, রকেট উঠছে। এই যে ফুড, এটা কেমিক্যাল এনার্জি, এখান থেকে আমরা এনার্জি টু ওয়ার্ক, আমাদের কাজের জন্য এই শক্তি লাগে, সেটাও আমি কেমিক্যাল এনার্জি হয়। সুতরাং প্রত্যেকটা শক্তি একে অপরের সঙ্গে রিলেটেড এবং একে অপর থেকে একটা রূপান্তর করা যায়। এটাই মূল বক্তব্য, আর কিছুই না। তো গোটা যে জিনিসটা এখন পড়ালাম সেটাকে খুব ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। খুবই সোজা, কিছুই পড়ায়নি, মোটামুটি বেশিরভাগ তোমরা জানতে। স্থিতি ও গতি এই ধারণাটা তোমাদের রয়েছে। এরপরে রয়েছে বল, স্থিতিগতি খুব রিলেটেড, যেটা বল। এবার বলের সঙ্গে সংযুক্ত, বলের প্রভাবে যে হয় কার্য, বলের প্রভাবে হয় কার্য, কার্য থেকে আসে শক্তি। এই শক্তি আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে কাজে লাগে, আমরা বিভিন্ন রকম কাজ করছি। এই হলো মোদ্দা কথা। এটুকুই একটু তোমাদের বইয়ে বিভিন্ন ছবি, বিভিন্ন গল্প, বিভিন্ন উদাহরণ দিয়ে লেখা আছে, আমিও বিভিন্নভাবে বললাম। তোমরা এবার বইটাকে গিয়ে একটু খুলবে, একটু দেখবে, এবার মেলাবার চেষ্টা করবে তোমাদের জীবনের সঙ্গে, তোমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মেলাবার চেষ্টা করবে, কোথায় মিলছে কোথায় মিলছে না। সেখান থেকে তোমাদের এই বিষয়ের প্রতি একটু ভালোবাসা বা একটু কেয়ারিং জন্মাবে। তো এখানেই শেষ করছি আজকের ক্লাসটা। আমি কিন্তু চাইবো যে তোমরা যারা যারা দেখবে প্রত্যেকেই কমেন্ট করবে এবং প্রত্যেকেই প্রশ্ন পাঠাবে। কমেন্ট করাটা বড় কথা না, প্রশ্ন পাঠাবে। আমি চাই প্রশ্নটাতে অনেক অনেক প্রশ্ন আসে পরের সপ্তাহের মধ্যে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। হ্যালো, হ্যাঁ। তো একটা প্রশ্ন দেখলাম, সমীর পাল একটা প্রশ্ন করেছে যে ডাইন কাকে বলে। দেখো, আমরা যেমন ভর মাপার সময়, তো বিভিন্ন সময় যখন একটা খুব বড় কিছু ভর মাপি, তখন যেমন আমরা কেজি ব্যবহার করি। তো কেজিটা কি? কেজিটা একটা এসআই ইউনিট, এসআই পদ্ধতিতে। তেমনই যখন খুব ছোট ভর মাপবো, হয়তো তুমি দোকানে পোস্ত কিনতে গেছো, সেখানে কি তুমি কেজি ব্যবহার করবে? সেখানে তুমি গ্রাম ব্যবহার করবে। এখানে গ্রামটাও সিজিএস একক। সেরকম আর কি, যখন তুমি কিভাবে এবং কোথায় মাপছো বলটা, তার উপর নির্ভর করে কখনো তুমি নিউটন ইউজ করবে, কখনো ডাইন ইউজ করবে। ডাইন হচ্ছে বলেরই একটা একক। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। যখন খুব বেশি বল তুমি মাপবে, তখন হয়তো তুমি নিউটন ইউজ করলে, হয়তো কখনো খুব ছোট বল মাপার তোমার প্রয়োজন হয়েছে, খুব ছোট বল প্রয়োগ করেছো, সেখানে তুমি ডাইন ব্যবহার করবে। এসআই হচ্ছে একটা পদ্ধতি, যেমন সিজিএস পদ্ধতি সেরকম এসআই পদ্ধতিতে। তোমরা এর আগের চ্যাপ্টারেই আছে তোমাদের পরিমাপ ও রাশি, সেই চ্যাপ্টারের রেফারেন্সে বলছি, সেখানে তোমরা একটু দেখে নিতে পারো। সেখানে কিন্তু রয়েছে এই ব্যাপারগুলো, সেখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে। এই পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে পরিমাপের এককগুলো বিভিন্ন হয়।
আচ্ছা, ইমানুর রহমান ও একটা প্রশ্ন করেছে, রাসায়নিক শক্তি কি? দেখো, যান্ত্রিক শক্তি আমরা কাকে বলছি? যান্ত্রিক শক্তি হলো আহ, কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো একটা যান্ত্রিক ব্যাপার মানে ধরো হাত ঘষছো, এটা একটা যান্ত্রিক ব্যাপার, বা দৌড়াচ্ছ বা গাড়ি চলছে, এগুলো সব একটা যান্ত্রিক উদাহরণ। সেরকমই কোনো রাসায়নিক শক্তি হলো যে রাসায়নিক কোনো পদার্থ থেকে, অর্থাৎ ধরো আমরা এই যে খাবার দাবার খাই, এগুলো সব কি, এগুলোর মধ্যে তো অণু পরমাণু বিভিন্ন রয়েছে। এই অণু পরমাণুর যে বিভিন্ন নিজেদের মধ্যে আহ, বিভিন্ন রকম রিয়াকশন হয়, তার ফলেই যে শক্তিটা হয় সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি থেকেই আমরা দেখছিলাম যে পেট্রোল ডিজেল এগুলোর মধ্যেও ওই রাসায়নিক শক্তি জমা থাকে, যেটা আমরা পরে অন্যভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রসারণ কি? প্রসারণ কি এটা বলতে, এটা বোধহয় ওইখানে বলেছিলাম যে সংকোচ প্রসারণ, সেখানকার প্রসারণের কথা কি বলছো? তাই যদি হয় তাহলে বলবো যে কোনো স্প্রিংকে ধরো, কোনো একটা স্প্রিং, তার একটা নির্দিষ্ট তো লেন্থ আছে, তার দৈর্ঘ্যটা নির্দিষ্ট। এবার তুমি যখন ওটাকে বল প্রয়োগ করছো, তখন সেটি আর একটু ছোট হয়ে যেতে পারে। এক্ষেত্রে এটাকে বলবো আমি সংকোচন। আবার যদি দুটো স্প্রিংয়ের দুটো দিকে আমি টানি, দু হাত দিয়ে দুদিক দিয়ে টানি, তাহলে স্প্রিংটা একটু দৈর্ঘ্যে বড় হয়ে যাবে। এটা হচ্ছে প্রসারণ। আর প্রলয় কুমার বেরা ও একটা প্রশ্ন করেছে, স্যার পরমাণু কি? মানে পরমাণু কি বোধহয় বলতে চাইছো। দেখো, পরমাণু কি, এখনই তোমাদের সেই ধারণাটা হবে না। তোমরা যখন একটু উঁচু ক্লাসে পড়বে, আরো পড়াশোনা করবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমরা আমাদের চারপাশে যাবতীয় যা পদার্থ দেখি, গাছ, ইট, পাথর, বই, খাতা, এই সব কিছু, পাথর, বালি, সব কিছুকে ভাঙতে 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 একটা এমন অবস্থায় পৌঁছাবো যেখানে সেটাকে আর ভাঙা যাবে না। অর্থাৎ ভাঙলে সেটা অন্যরকম কিছু হবে, সেই পদার্থটা আর থাকবে না। যেমন একটা বালির কণা দেখেছো খুব ছোট হয়, সেরকম বালির কণার থেকেও আরো বেশি ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায় আমরা ভেঙে নিয়ে যেতে পারি। তো সেই ক্ষুদ্রতম জিনিসটা, অর্থাৎ সেই ক্ষুদ্রতম জিনিসটা হচ্ছে পরমাণু। রাজদীপ পার বলছো শক্তি কি আর সংজ্ঞাটা প্লিজ। আচ্ছা, শক্তি কি, তো ওই আগে তোমার যে স্লাইডগুলো দেখিয়েছিলাম সেখানে তোমরা দেখেছো নিশ্চয়ই। একটু ওয়েদার খারাপের জন্য একটু টাওয়ারটা ভালো ছিল না বলে হয়তো ভালো স্পষ্ট হয়নি। দেখো, কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। আমরা বল প্রয়োগ করে তো বিভিন্ন রকম কাজ করতে পারি। তো এই কাজটা আমার, যদি আমার শক্তি বেশি থাকে আমার কাছে, তাহলে আমি এই কাজটা আরো বেশি কাজ করতে পারবো। অর্থাৎ যে বেশি কাজ করতে পারে তার শক্তি বেশি, এরকম একটা ব্যাপার ভাবতে পারো। সুরজিৎ দাস বলছো পারমাণবিক শক্তি কি? দেখো, বললাম যে পরমাণুর কথাটা তোমাদের বললাম। এবার এই পরমাণুর মধ্যে কিন্তু শক্তি জমা থাকে। কিভাবে জমা থাকে? কিভাবে জমা থাকে না, যেহেতু পরমাণুগুলো খুব ছোট ছোট হয়, খুবই ছোট হয়, তুমি চোখে দেখা যায় না এরকম তাদের ব্যাসার্ধ হয়, সেই পরমাণুগুলোর মধ্যে শক্তি জমা থাকে। এবার পরমাণুগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়, বা দু তিনটে পরমাণু জমে অণু হয়, অণু থেকে যখন একটা দুটো পরমাণু ছিটকে বেরিয়ে আসে, বা পরমাণুর মধ্যেগুলো যখন ভেঙে ভেঙে এক পরমাণু থেকে অন্যরকম একটা পদার্থের পরমাণু থেকে অন্য পদার্থের পরমাণু তৈরি হয়, তখন একটা শক্তি নির্গত হয়, আমরা একটা শক্তি পেতে পারি। সেটাই হচ্ছে পারমাণবিক শক্তি। আচ্ছা, গতিশক্তি কি? গতিশক্তি খুবই সাধারণ জিনিস, যে গাণিতিক এনার্জি কি, যে আমরা যখন ছুটি, দৌড়াই, তখন আমাদের বা কোনো কিছু যখন গতিশীল অবস্থায় থাকে, তখন তার যে শক্তি হয়
শক্তি থাকে সেটাই গতিশক্তি। খুবই সাধারণ জিনিস। ধরো তুমি দাঁড়িয়ে রয়েছো, এরকম অবস্থায় যদি তুমি কাউকে ঠেলো আর তুমি যদি দৌড়ে এসে কাউকে ঠেলো, তাহলে কি দৌড়ে এসে ঠেললে তুমি বেশি শক্তি প্রয়োগ করতে পারবে। তো সেটাই আর কিছু নয়, সেটাই গতিশক্তি। আচ্ছা, পীযূষ চক্রবর্তী একটা খুব ভালো প্রশ্ন করেছো। বল আর শক্তির পার্থক্য কি? দেখো, বল হলো, বল কি? বল তো আমরা বল প্রয়োগ করি, কাউকে ঠেলছি, কাউকে টানছি, কোনো কিছু তুলে এদিক থেকে ওদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বল। আমরা যে বল প্রয়োগ আমরা যে কিছু প্রয়োগ করছি কাউকে সরাবার জন্যে বা কারোর কোনো বস্তুর আকার পরিবর্তনের জন্যে আমরা ঠেলছি, টানছি, এইসব কিছু করছি, এটা হচ্ছে বল। এবার বল প্রয়োগ করলে তুমি যখন কাউকে সরাতে সমর্থ হলে বা কারোর কোনো একটা স্প্রিং এর বা কোনো একটা গার্ডারের আকার আয়তনে পরিবর্তন করতে সমর্থ হলে, তখন তোমার বল প্রয়োগে বললাম যে কার্য করলে। এই বল প্রয়োগে যে কার্য হচ্ছে, তোমার শক্তি আছে বলেই তুমি কার্য করতে পারছো। বল আর শক্তি কিন্তু এক নয়। এটা গুলিয়ে ফেলো না, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। বল প্রয়োগ করছি যখন, তখন আমরা কার্য করতে পারছি। যদি কার্য করতে না পারি, তাহলে আমরা বল প্রয়োগ করে কিন্তু বল প্রয়োগ করলাম কিন্তু আমার যথেষ্ট শক্তি নেই কার্য করার মতো। যথেষ্ট শক্তি থাকলে তবে আমি কার্য করতে পারবো, অর্থাৎ কোনো কিছু স্মরণ ঘটাতে পারবো বা আকার আকৃতি পরিবর্তন করতে পারবো, এই ধরনের। আচ্ছা, অণু কাকে বলে একটা প্রশ্ন এসছে। আমরা যেরকম বললাম পদার্থের কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে একটা যে অবস্থা যাবো সেখানে পরমাণু। এবার কয়েকটা একই ধরনের পরমাণু মিলিয়ে বা একই বা অন্যরকম ধরনের পরমাণু মিলিয়ে গঠিত হয় অণু। এই অণু পরমাণু, এটা তোমরা আরো যখন বড় ক্লাসে যাবে তখন এই সময় তোমার ধারণা পরিষ্কার হবে। সমীরণ সরকার একটা প্রশ্ন করেছো, উইক ফোর্স কি? দুর্বল বল। দেখো, উম, পরমাণুর কথা এখনই বলছিলাম। তো যখন তোমরা পরমাণু সম্বন্ধে জানবে, তখনই দেখবে যে পরমাণু যে কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে কণাগুলো থাকে তাকে নিউক্লিয়ন বলে। সেই নিউক্লিয়নগুলো একে অপরকে যেভাবে যে বল প্রয়োগ করে একে অপরের উপর, সেটা হচ্ছে নিউক্লিয় বল। এবং তার মধ্যে নিউক্লিয়াসের মধ্যেই আরেক রকম বল কাজ করে, সেটা হচ্ছে দুর্বল বল। এই দুর্বল বলের প্রভাবে কি হয়, সেই নিউক্লিয়নগুলো বা ভেঙে অন্য কোনো কণা বা অন্য কোনোভাবে বাইরে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে দুর্বল বল। দেখো, এই পরমাণু, অণু বা নিউক্লিয় বল, উইক ফোর্স, এইগুলো নিয়ে তোমাদের এখন ভাবার দরকার নেই। এগুলো শুধু উদাহরণ দিয়ে বললাম, যাতে তোমাদের ব্যাপারটার প্রতি ভালো লাগে জন্মায়, যে এত কিছু, এত রকম ভ্যারাইটি, এত উম, এত কিছু হতে পারে, এত রকম ফোর্স হতে পারে, তার জন্যই বলেছি। এগুলো নিয়ে এখনই তোমাদের বেশি চিন্তা করতে হবে না। আচ্ছা, মৌমিতা চক্রবর্তী ব্যানার্জি প্রশ্ন করেছে, স্যার দেওয়ালকে ঠেললে কি কোনো কাজ? না, দেওয়ালকে ঠেললে যদি তুমি সরাতে না পারো, তুমি কিন্তু কোনো কাজ করলে না। তুমি হয়তো সকাল থেকে বিকেল অবধি দেওয়ালটাকে ঠেলছো ঠেলছো, তোমার ঘাম বেরিয়ে গেল, কিন্তু তোমার কিন্তু কোনো কাজ হলো না, যেগুলো দেওয়ালটা কোনো বিকৃত হলো না। আচ্ছা, সোমনাথ দাস বলেছ, হাতুড়ি দিয়ে ঘন্টা বাজানো কি শক্তি হবে? বলো কি শক্তি হবে। ভাবো তোমরা, হাতুড়ি দিয়ে যখন ঘন্টাটা বাজাচ্ছ, এটা কি? হাতুড়ি যখন তুমি টেনে আনছো, সেটা ভাবো যে তোমার হাতের বা হাতুড়ির গতিশক্তি।
সেখান থেকে যখন হাতুড়িটা ঘন্টার পর পড়ছে তখন শব্দ পাচ্ছি, অর্থাৎ গতিশক্তিটা শব্দশক্তিতে পরিণত হচ্ছে হাতুড়ি দিয়ে ঘন্টা বাজানোর সময়। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে যে মৌলিক পরমাণু কি? দেখো, তোমাদের বললাম যে এই অণু পরমাণু ব্যাপারটা তোমরা এখন ছেড়ে দাও, তোমরা এখন বল, শক্তি, স্থিতি, গতি ব্যাপারগুলো নিয়ে একটু মাথা ঘামাও। এই অণু পরমাণু ব্যাপারগুলো তোমাদের এখনই যদি পরিষ্কার করে বলতে যাই অনেক সময় লেগে যাবে, সেগুলো তোমরা যত বড় হবে তত জানবে। তা বলে রাখছি যে মৌলিক পরমাণু আর যৌগিক পরমাণু মানে কোনো মৌলিক পদার্থ যেগুলো তাদের যে পরমাণু, তো সেটা হচ্ছে মৌলিক পরমাণু। আর যৌগিক পদার্থে যে পরমাণু হয় না, তাদের অণু হয়। যৌগিক পদার্থকে ভাঙতে ভাঙতে আমি শেষ অবস্থা পাবো একটা অণু।